এবার আমরা দেখতে চলেছি ভিয়েতনামের হো চি মিন শহর, যার আগে নাম ছিল সাইগন। 1969 সালে হো চি মিনের মৃত্যুর পরে 1975 সালে সরকারিভাবে সাইগনের নাম হলো হো চি মিন শহর। ভিয়েতনামের দক্ষিণে অবস্থিত এই শহরেই প্রথম পা রেখে আমাদের ভিয়েতনাম ভ্রমণ শুরু। পৌঁছেই আমাদের মনে হলো খুবই কর্মব্যস্ত এই শহরটি। কাম্বোডিয়া থেকে বাসে করে আমরা বিকেলের দিকে ভিয়েতনামে পৌঁছেছিলাম। এবার গাড়ি করে সন্ধ্যা নাগাদ পৌঁছে গেলাম হো চি মিন শহরটির হোটেলে। এরপর হোটেলের পরামর্শ মতো সেদিনই আমরা যাই ট্যুর কোম্পানিতে পরের দিনের প্রোগ্রাম ঠিক করতে। ট্যুর কোম্পানির অফিস খুঁজে পেতেই অনেক সময় লাগলো। সেখান থেকে যখন বেরোলাম তখন বেশ রাত হয়ে গেছে। তারপর আমরা গেলাম এই শহরের ঐতিহ্যমণ্ডিত বিপণন কেন্দ্র বেন থান মার্কেট তার কাছে। ট্যুর কোম্পানির কাছেই বাস স্ট্যান্ড থাকলেও অত রাতে বাস বন্ধ, অগত্যা হাঁটা। রাত হলেও হবেটা কি, চারদিক ঝলমল করছে আলোর সাজে। ধারে পাশে কতগুলি পার্ক, সেগুলিও আলোতে সাজানো। পার্কগুলোতে রয়েছে বড়দের ব্যায়ামের ব্যবস্থা, ছোটদের দল বেঁধে ক্যারাটে শেখার আয়োজন। দেখে নি কর্মব্যস্ত এই শহরে রাতের অন্য আরেকটি রূপ। অনবরত ট্রাফিকের যাতায়াত, রাস্তা পার হওয়া অসম্ভব ব্যাপার। এ বিষয়ে একটি মজার অভিজ্ঞতা আপনাদের না জানিয়ে পারছি না। এদিন রাতে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে হঠাৎ আমি কিছু বোঝার আগেই একজন মহিলা আমার হাত ধরে হিড় হিড় করে ওপারে টেনে পৌঁছে দিলেন। ছোটরা ওপারে হেসে কুটোপাটি, ওরা কি করে যেন ওদিকে চলে গেছে। জানলাম গাড়ির লোক দেখে দাঁড়িয়ে যাবে, পথচারীকে ভাবতে হবে না। এমনটা সত্যি হলে ব্যবস্থার তারিফ তো করতেই হবে। দেশীয় পথচারীকে নিয়ে এখানেও কি এমনটাই ঘটেছিল? রাতের ঘটনাটার সময় আমরা ছিলাম ঐতিহ্যমণ্ডিত বেন থান মার্কেটের কাছে। সন্ধ্যায় এর কাছের রাস্তায় অনেকখানি জায়গা দখল করে বসে পড়ে সাধারণ বিক্রেতারা। অনেকটা কলকাতার নিউ মার্কেট চত্বরের মতো। বিশাল জায়গা জুড়ে নানা দোকান, রাস্তায় মানুষের ঢল। ইচ্ছা মতো ঘোরো, খাও দাও, বাজার করো। আমরাও তাই করলাম। এর মাঝে ছেলে মেয়ে দুটো উধাও, ওদের মা এবং আমিও উদ্বিগ্ন। অপরদিকে দুষ্টু দুটো দূরে গিয়ে আমাদের অসহায় অবস্থার স্মৃতি ধরে রাখবার ব্যবস্থা করে ফেলেছে। আমাদের স্মৃতিতে রয়ে গেল হো চি মিন শহরের রাতের জমজমাট রূপ। কিন্তু আমরা একটা অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। একদিকে রাত্রি যেমন বাড়তে থাকলো, গাড়িও পাওয়া যাচ্ছিল না। অপরদিকে হোটেলে ফেরার রাস্তাও আমরা হারিয়ে ফেলেছি। এমন রাতে ওই অঞ্চলে খাবার দোকানগুলি সব বন্ধ। মনে জোর, পেটে খিদে নিয়ে কোনো ক্রমে হাঁটতে হাঁটতে একটা সময় খাবারের ব্যবস্থা হলো এবং পরবর্তীতে তারাই আমাদেরকে গাড়ি ডেকে হোটেলে ফেরার ব্যবস্থা করলেন। এতক্ষণ আমরা যতটুকু দেখলাম, যতটুকু অভিজ্ঞতা হলো, সেটুকুর জন্যই কি এখানে আসা? আসলে তা কিন্তু নয়। ভিয়েতনাম দেশ
ফ্রান্স ও পরে আমেরিকার সাম্রাজ্যবাদী আক্রমণে দীর্ঘদিন পরাধীন ছিল। এর প্রতিরোধে নেতৃত্ব দেন প্রবাদ প্রতিম নেতা হো চি মিন। তিনি দেশ বিদেশে আঙ্কেল হো নামে পরিচিত। তাঁরই নামাঙ্কিত এই শহর। ভিয়েতনামবাসীর আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের কাহিনীতে মোড়া এই শহরটি। সেসব দেখব বলেই তো ট্যুর কোম্পানির হাত ধরা, কারণ ওই সব জায়গা নিজেদের পরিকল্পনায় যাওয়া অসাধ্য না হলেও অসুবিধা আছে, কারণ জায়গাগুলি শহর থেকে বেশ দূরে। কয়েকটি দুর্গম তো বটেই, কোথাও ট্রেকিং করে যেতে হয় দীর্ঘ পথ। আমরা গিয়েছিলাম কু সি টানেলে, যেখানে ওরা সুন্দর করে ধরে রেখেছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামবাসীদের সাহসিকতা ও আত্মত্যাগের নজির। এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব নিশ্চয়। তার আগে না জানিয়ে পারছি না কাম্বোডিয়া থেকে গাড়িতে ভিয়েতনামে প্রবেশের মধুর স্মৃতি। এই দেখুন দুদেশের সীমারেখা। এটা ইমিগ্রেশন কাউন্টার। আমার বয়স 60 বলে বললেন কোনো সই আমাকে করতে হবে না। 60 বছর পেরিয়ে এমন আনন্দ ও সম্মান আমি ভুলতে পারি না। একটা কথা বলে রাখি, অনেকের ধারণা আছে, গুগল দাদাও কখনো কখনো বলে, গাড়িতে ইমিগ্রেশন পার হওয়া খুব রিস্ক, মাল হারাতে পারে, আরো কত কিছুর নাকি ভয় আছে। কিন্তু গাড়ি সংস্থাটি বিশ্বাসযোগ্য হলে চিন্তার কোনো কারণ দেখি না। এবার পৌঁছলাম ভিয়েতনাম। গাড়ি হোটেলের পথে এগুতে পথে পেলাম স্নিগ্ধ সুন্দর আলোকমালায় সাজানো তরুণ। মনে হলো আমাদের অভ্যর্থনা করার অপেক্ষায় যেন মাথা তুলে দাঁড়িয়ে পড়েছে। আপনারা জানেন, ফ্রান্স ও আমেরিকার সাম্রাজ্যবাদী আক্রমণের বিরুদ্ধে ভিয়েতনামবাসীকে প্রচুর লড়াই করতে হয়েছে। হো চি মিন শহরের কাছে অবস্থিত কু সি টানেল, যেখানে ভিয়েতনামবাসীদের দেশপ্রেম ও লড়াইয়ের আশ্চর্য কাহিনী, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভিয়েতনামবাসীদের এই লড়াইয়ের প্রেক্ষাপট আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব।